নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আজ আমি যে বিষয় নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে 2022-এ যে বিশ্বকাপ ফুটবল হচ্ছে সেটার তার যে কভারেজ হয়, ভিডিও যে কভারেজটা হয় ভিডিও ফটোগ্রাফি, সেই সম্পর্কে আমি আজকে কিছু বলবো আপনাদের। তো মূলত এটা যারা বিগিনার ফটোগ্রাফি যারা শিখছেন তাদের উদ্দেশ্যেই বলা। আর যারা প্রফেশনাল কাজ করেন তাদেরকে আর কি বলবো, আমার থেকে তারা অনেক বেশি, আমি আমার ধারণা আমার থেকে তাদের অনেক জ্ঞান অনেক বেশি। তো আমি আজকে মূলত ওই বিগিনার্সদের জন্যই বলবো। এই যে ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে, মাঠের মধ্যে প্রচুর ক্যামেরা লাগানো হয়, মানে সেগুলো সব দামি দামি ক্যামেরা। দামি দামি ক্যামেরা বলতে সনি কোম্পানি, প্যানাসোনিক, ভিডিওগ্রাফি, জেবিসি, মূলত এইসব কোম্পানির ক্যামেরাগুলোই ইউজ হয়। তো সেই ক্যামেরাগুলো কিন্তু সাইজে অনেক বড় বলতে আপনার ক্যামেরার যেটা থাকে আর লেন্সগুলো প্রচন্ড বড় থাকে। ক্যামেরার পার্ট মানে একটা আলাদা হয়, আর লেন্সের পার্ট একটা আলাদা হয়। মানে ওই ক্যামেরাগুলো কি বলুন তো, ডিটাচেবল লেন্সগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, সেই ক্যামেরা এগুলো ইউজ হয় সাধারণত। এই যে বড় ক্যামেরাগুলো যেটা বললাম, সাধারণত বড় ক্যামেরাগুলো দুটো ভাগে ভাগ করা হয়। তো একটা স্টুডিও বেস মানে ক্যামেরাটাকে এক জায়গায় স্ট্যান্ডে ফিক্স করে দেবেন, আর তারপরে আপনি অপারেট করবেন। আর একটা হচ্ছে ইএনজি বেস ক্যামেরাগুলো যেটা হয়, ইএনজি বেস আমাদের ছোট ক্যামেরা যেগুলো আমরা নর্মাল ক্যামেরা ইউজ করি সেগুলো কিন্তু ইএনজি বেসের মধ্যেও পড়ে। কিন্তু মাঠে যে ক্যামেরাগুলো ইএনজি বেস ক্যামেরাগুলো ইউজ হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। আলাদা বলতে সেই ক্যামেরাগুলো কিন্তু আপনার ডিটাচেবল, মানে লেন্সটা আপনি চেঞ্জ করতে পারেন, ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স লাগাতে পারেন, আপনি টেলিও লাগাতে পারেন, আপনার মন মতন লেন্স আপনি ওখানে লাগাতে পারেন। তো আমি একটা ছবি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইএনজি ক্যামেরা যেগুলো হয় সেটার কীরকম হয়। মানে মাঠে যেগুলো ইউজ হয় কত, মানে সেই ক্যামেরাগুলো প্রচণ্ড ভারী হয়। ভারী বলতে আপনার শোল্ডারে নিয়ে কাজ করতে হয়, মানে শোল্ডারে নিয়ে আপনার লেন্সের গ্রিপটা ধরে তারপরে আপনাকে কাজ করতে হয়। এবার ট্রাইপডও আপনি ইউজ করতে পারেন, কিন্তু সাধারণত ওটা আহ, যদি যদি ধরুন মাঠের বাইরে আপনার যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, মানে ধরুন আহ, রাস্তাঘাটের ছবি, দর্শকের উল্লাস, মাঠের বাইরে যারা যারা ঢুকতে পারেনি তাদেরও তো প্রচুর ছবি নেয় এগুলো, মানে ইনসার্ট হিসাবে। তো সেই শটগুলো আপনার ওই ক্যামেরা দিয়েই নেওয়া হয়, ইএনজি ক্যামেরা বেশ নেওয়া হয়। আমি যে ক্যামেরাটা ইউজ করছি সেই ক্যামেরাটা ইএনজি ক্যামেরা, ওটারও সনি ক্যামেরা বা প্যানাসোনিক ক্যামেরা ওই কোম্পানিরও এরকম হয়। তা আমি এই এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইএনজি ক্যামেরা বলতে কি বোঝানো হচ্ছে। দেখলেন, এই হচ্ছে ইএনজি ক্যামেরা। এগুলো প্রচন্ড ভারী এই ক্যামেরাগুলো, দাম প্রচুর কস্টলি এই ক্যামেরাগুলো। এগুলো সাধারণ যারা ফটোগ্রাফার তাদের পক্ষে কেনাটা খুব আহ, কষ্টকর ব্যাপার। এগুলো বড় বড় হাউস যাদের, তারাই কিনতে পারে। মানে মিনিমাম এই ক্যামেরাগুলো, মানে ইএনজি ক্যামেরাগুলো যেগুলো ইউজ হয় সেগুলো সাধারণত মানে মিনিমাম 17-18 লাখ থেকে শুরু। তারপরে উপরে তো যাওয়াই যেতে পারে। তো মিনিমাম 17-18 লাখ মিনিমাম। তো এই হচ্ছে আপনার ইএনজি ক্যামেরা। ইএনজি ক্যামেরার সুবিধাটা কি, ধরুন আপনি একাই টোটাল ক্যামেরাটা আপনি অপারেট করতে পারছেন। মানে সাউন্ড রেকর্ডিস্ট দরকার হলে আপনি নিজেই সাউন্ডের কাজটা করে নিতে পারবেন ওখানে। একটা আপনার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট দরকার, কিন্তু আপনি টোটাল ব্যাপারটা আপনি নিজে একা ইচ্ছা করলে আপনি করে নিতে পারবেন। মাঠে যে আমরা ক্যামেরাগুলো ইউজ করতে দেখি, তো সেই ক্যামেরাগুলো কি হয়, মানে আপনাকে যে ক্যামেরাম্যান বা যে ক্যামেরা অপারেটর, তার মূলত কাজটা হয় কম্পোজিশন। আপনি কি শট দেবেন আর ফোকাস রাখা, ওইটা ক্যামেরা ফোকাস রাখা এবং কম্পোজিশনটা মেন সাবজেক্ট হয়। মানে এই দুটোই ক্যামেরাম্যানের মাথায় থাকে, আমাকে এই শটটা দিতে হবে এবং তার ফোকাসটা কন্ট্রোল করতে হবে। এই হচ্ছে। এবার আপনি বলবেন যে তাহলে এক্সপোজারটা কি করবে। এক্সপোজারটা কি হয়, মানে ধরুন মাঠে 20-25টা ক্যামেরা ইউজ হয় বা তারও বেশিও ইউজ হয়। তো সেই সমস্ত ক্যামেরার যে এক্সপোজার, সেটা কন্ট্রোল হয়, সেটা হচ্ছে আপনার একটা
আলাদা কন্ট্রোল রুম থাকে, সেটা আমরা বলি শর্ট ফর্মে পিসিআর। তো সেই পিসিআরে প্রচুর লোকজন থাকে যে ভিএম করবে। ভিএম বলতে যে আপনার একটা সুইচার থাকে, সুইচারের মানে সুইচারের মধ্যে আপনার কোন শট কখন নেবে, তো তার একটা অপারেটর থাকে, বা স্লো মোড একটা অপারেটর থাকে, এগুলো আলাদা একটা পার্ট, সেটা বিশাল পার্ট, সেটা নিয়ে আমি বলছি না, ক্যামেরা সম্বন্ধে আমি মেনলি মূলত বলছি। এই যে ক্যামেরাগুলো, মাঠে এতগুলো ক্যামেরা ইউজ হচ্ছে, তার কন্ট্রোলটা মানে শিশু শিশু এটাকে বলে শিশু শিশু কন্ট্রোল করে একটা মেশিন আছে। সেই মেশিন দিয়ে সেটাকে একজন কন্ট্রোলার কন্ট্রোল করে, মানে শিশু অপারেট করে। এতগুলো যে ক্যামেরাগুলো রয়েছে, সেই ক্যামেরার টোটালটাই ওয়্যার দিয়ে আপনার কানেক্ট হয়ে যাচ্ছে ওই মাস্টার কন্ট্রোল রুমে। মাস্টার কন্ট্রোল রুমে আপনার সমস্ত ক্যামেরাগুলোই কন্ট্রোলের তারগুলো যাচ্ছে ওখানে। তারপরে গিয়ে আপনার ওখানে মিক্সার, আপনার সমস্ত কিছু ভিএম সমস্ত কিছু ইউজ করে তারা কন্ট্রোল করে। তো এই হচ্ছে মূলত শিশুর কাজ। তাহলে ক্যামেরাম্যানের তাহলে কাজটা কি? তাহলে ক্যামেরাম্যানের টোটাল কাজটা হচ্ছে কম্পোজিশন এবং ফোকাস রাখা। কিন্তু ইএনজির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটা আলাদা হয়ে যায়। ইএনজির ক্ষেত্রে আপনাকে শিশু মানে আপনার এক্সপোজার বা অ্যাপারচার যাই বলুন, সেটাকেও কন্ট্রোল করতে হবে, ফোকাসটাকেও কন্ট্রোল করতে হবে, এবং জুম ইন জুম আউটও করতে হবে। জুম ইন জুম আউট মানে ওটা সার্ভো দিয়েও করতে পারেন, আপনি ম্যানুয়ালও করতে পারেন জুম ইন জুম আউটটা। তো কম বেশি এই তিনটে জিনিসই আপনাকে কন্ট্রোল করতে হচ্ছে। কিন্তু ইএনজিতে কি, যদি আপনি একটু কাজ কনস্ট্যান্ট করেন, তাহলে আপনি নিজে একা ওটা অপারেট করতে পারবেন, বা সাথে যদি একজন আপনার অ্যাসিস্ট্যান্ট থাকে তাহলে হয়ে যায়, কিন্তু আপনার একা হয়ে যায় কাজটা। আর একটা বলি, এই যে ইএনজি ক্যামেরাগুলো যে আপনি দেখলেন, এটাই কিন্তু স্টুডিও বেস ক্যামেরাতে ইউজ হয়। কিন্তু তফাৎটা কি, আপনি ছবি দেখলে বুঝতে পারবেন। মানে ইএনজি ক্যামেরাটা হচ্ছে ক্যামকর্ডার, মানে রেকর্ডটা ক্যামেরাতেই হচ্ছে। আর স্টুডিওতে বা মাঠে যে ক্যামেরাগুলো হয়, সেগুলো কিন্তু 25টা ক্যামেরা রয়েছে, 25টা ক্যামেরাতেই কিন্তু রেকর্ডার নেই, মানে মানে ক্যামকর্ডার নয়। ওগুলো ওগুলো শুধু পার্ট হচ্ছে ক্যামেরার একটা পার্ট, আর লেন্স একটা পার্ট। আর ইএনজির ক্ষেত্রে হয় ক্যামেরা, লেন্স এবং রেকর্ডার, তিনটে থাকে। কিন্তু আপনার স্টুডিওতে দুটো পার্ট থাকে, ক্যামেরা এবং লেন্স। তো এখানেও কিন্তু একটা বিশাল তফাৎ মানে দুটোর মধ্যে, মানে ক্যামকর্ডার আর উইদাউট ক্যামকর্ডার, বুঝতে পারলেন? তো স্টুডিওতে উইদাউট ক্যামকর্ডার ইউজ হয়, আর টোটাল ক্যামেরাটার রেকর্ড হয় ধরুন একটা ভিপিআরে বা একটা কম্পিউটারে, সেটাই। আর ইএনজি ক্যামেরা যদি 10টা ইএনজি ক্যামেরা হয়, 10টা ক্যামেরাতেই আলাদা আলাদাভাবে রেকর্ড হচ্ছে। এটাই হচ্ছে তফাৎ। ইএনজি ক্যামেরাগুলো তুলনামূলকভাবে একটু হালকা হয়, মানে স্টুডিও বেস বা খেলার মাঠে যে বড় বড় ক্যামেরাগুলো ইউজ হয়, তার থেকে হালকা হয়। কারণ হচ্ছে ওর স্টুডিও ক্যামেরা লেন্সের সাথে দেখবেন একটি বক্স লাগানো থাকে, বা একটা একটা সামনে একটা বাক্সর মতন থাকে। তো সেটার জন্য অনেকটা ওয়েট হয়ে যায়। এবার ওই বক্সটা লাগানো হয় কারণ হচ্ছে লেন্সটা এত বড় হয়, তার সাপোর্ট ঠিকঠাক রাখার জন্য ওই বক্সটা ইউজ হয়। আর লেন্সগুলো আপনার সমস্ত কিন্তু অপারেট হয় আপনার জয়স্টিকের মাধ্যমে। জয়স্টিকের মাধ্যমে বলতে আপনার ট্রাইপডের মধ্যে দুটো আমার হ্যান্ডেল থাকে। তো সেই হ্যান্ডেলের মধ্যে মানে আপনার দুটো হ্যান্ডেলে দুটো জয়স্টিক থাকে। সেই জয়স্টিক দিয়ে আপনারা মানে যারা ক্যামেরাম্যান তারা অপারেট করে লেন্সটাকে অপারেট করে বলতে, একটা বাঁ হাতেরটা থাকে ফোকাস, জয়স্টিকের যেটা বাঁ হাতেরটা থাকে ফোকাস, আর ডান হাতেরটা থাকে জুম ইন জুম আউট আপনি কতটা করবেন, মানে কম্পোজিশন হিসেবে আপনি করবেন। তো এই হচ্ছে মূলত স্টুডিও বেস ক্যামেরার ফাংশন। এবার ডিটেলসে আমি অত বলছি না, মানে এটা বেসিক ধারণাটা আমি দেওয়ার চেষ্টা করছি। এবার আপনারা বলতে পারেন, তাহলে এতগুলো ক্যামেরা, তাহলে কার শট কে কোনটা যাচ্ছে সেটা বুঝবো কিভাবে? সেটা বোঝার জন্য দেখুন, এই একটা ছবি দেখাচ্ছে, এই ক্যামেরাতে দেখুন ওপরে একটা লাল রঙের বাতি জ্বলছে। তো এই যে লাল রঙের এটাকে বলে টেলিলাইট। এই টেলিলাইট গুলো যখন যে ক্যামেরাটা অনলাইনে থাকছে, তখন সেই ক্যামেরার লাইটটা জ্বলে যায়। তখন সে ক্যামেরাম্যান বুঝতে পারে যে এখন হ্যাঁ আমার ক্যামেরার শট এখন যাচ্ছে, এবং তারপরে আদার্স ক্যামেরাম্যানরা তখন রেডি থাকে অন্য শট নেওয়ার জন্য। তো এই যে অপারেটিংটা করছে, কোন শট কাকে মানে কখন কাটবে, মানে কোন শটে কোন ক্যামেরাতে কোন শট যাবে, সেটা কিন্তু অপারেট অপারেট করে মাস্টার কন্ট্রোল রুম যেটা আছে সেখানে অনেক লোক থাকে। তারা ডিরেক্টর থাকে,
আরও বিভিন্ন লোক যারা থাকে তারা সেটা অপারেট করে। মাটির লেন্সগুলো মিনিমাম 150 থেকে 600 মিনিমাম এগুলো ইউজ হবেই। এবার একটা জিনিস আপনারা খেয়াল করুন, ভিডিও ক্যামেরাতে দেখবেন আপনার যখন ছবিগুলো নিচ্ছে সেই ছবিগুলো দেখবেন ম্যাক্সিমাম ফোকাস থাকে, মানে পেছনটাও ফোকাস থাকে। এবার মানে যারা একদম এবার মানে ভাগ করা থাকে তো, মানে কে কোন শট নেবে, কে ক্লোজ আপ নেবে, কে মিড লং নেবে, কে লং শট নেবে, ভাগ করা থাকে। তো যারা মিড লং নেয় বা মিড লংই বলবো, মিড লং যারা নেয় তাদের দেখবেন যারা প্লেয়ার তাদেরও ফোকাস রয়েছে, প্লাস ব্যাকগ্রাউন্ডে যারা বসে আছে তাদেরও মোটামুটি ফোকাস থাকে। কিন্তু যারা ম্যাক্সিমাম ক্লোজে যাচ্ছে তাদেরটা একদম ওটা এতই ক্লোজ আপ যাচ্ছে, ওটা শুধুই প্লেয়ারের ফোকাসটা থাকছে, বাদ বাকিটা ডিফোকাস থাকে। সেক্ষেত্রে কিন্তু ওই লেন্সগুলো তফাৎ আছে, মানে ডেপথ অফ ফিল্ডের একটা এখানে খেলা হয়ে যাচ্ছে। এই ডেপথ অফ ফিল্ডের খেলাটা পরে একটা এপিসোডে আমি বলবো, ডেপথ অফ ফিল্ডের আপনারা জানেন তাও একটু বলবো। তো ডেপথ অফ ফিল্ডের খেলাটা কিন্তু সেই লেন্সের মধ্যে চলে যাচ্ছে, প্লাস ক্যামেরাতেও, ক্যামেরার সেন্সরের ওপরে অনেকটাই ডিপেন্ড করে। তো আমরা সাধারণত কি জানি যে সেন্সর যত বড় হয় ডেপথ অফ ফিল্ড তত কমে, আর সেন্সর যত ছোট হয় ডেপথ অফ ফিল্ড তত বাড়ে। তো এই একটা অঙ্কের একটা ব্যাপার আছে, সেই অঙ্কটা সেখানে খেলা হচ্ছে, মানে মানে ক্যামেরাতে, টেকনোলজিতে। তো স্টিলের ক্ষেত্রে লেন্সগুলো যেগুলো ইউজ হয় ম্যাক্সিমাম মানে 150 থেকে 600 এবার 600-এর ওপরেও আপনি যেতে পারেন, কোনো অসুবিধাই নেই। মানে অনেকেই ইউজ করে। ওই ওই লেন্সগুলো এত কস্টলি লেন্স, ওগুলো দেখবেন আপনার 2.8 খুব কম ইউজ হয় আমার ধারণা। কারণ কি, 2.8-এ যদি আপনি ওই আপনার গ্যালারির থেকে যখন আপনি মাঠের প্লেয়ারের ছবি নেবেন, সেক্ষেত্রে ফোকাস রাখাটা প্রচণ্ড টাফ, প্রচণ্ড টাফ ফোকাস রাখাটা। সেক্ষেত্রে আমার ধারণা 4.5, 5.6 এতে রেখে আপনার শাটারটা ম্যাক্সিমাম রাখবে ওরা, শাটারটা ম্যাক্সিমাম রেখে, আর আইএসওটার দরকার হলে বাড়িয়ে দেবে যদি লাইট কম হয়। তো সেক্ষেত্রে ফোকাসটা অনেক শার্প হবে। আর 2.8 বা 1.4 এই লেন্স আমার মনে হয় ইউজ হয় না, মানে খেলার ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে হলে আপনার ফোকাস রাখাটা খুবই কষ্টের ব্যাপার। হলেও হতে পারে, আমি ঠিক এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু আমার ধারণাটাই আমি বলছি আপনাদের। যাই হোক, আমার এই সীমিত নলেজ, তার থেকে আমি বলার কিছু চেষ্টা করলাম। আমি বলতে অতটা পারি না, তো আমি ম্যাক্সিমাম কাজ করি। তো কাজ করা আর বলার মধ্যে অনেক তফাৎ। তো চেষ্টা করলাম আপনাদের কিছু বলার। যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্টস করে আমাকে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।